আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। এখানে সৃজনশীল প্রশ্নটাতে বলা হলো উদ্দীপকের মধ্যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 150 মিটার। আয়তাকার একটি জমি এবং সেই জমির দৈর্ঘ্য তারা আমাদেরকে বলে দিছে 150 মিটার। আয়তাকার জমিটির ক্ষেত্রফল 15,000 বর্গমিটার। আয়তাকার একটা জমি, সেই জমির দৈর্ঘ্য 150 মিটার, সেই জমির ক্ষেত্রফল 15,000 বর্গমিটার। তাহলে যেহেতু দৈর্ঘ্য দেওয়া, ক্ষেত্রফল দেওয়া, তাহলে খুব সহজেই প্রস্থ বের করে ফেলা যাবে, কারণ আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল 15,000 দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য যেহেতু 150 বলা আছে, তাহলে আমরা প্রস্থ খুব সহজেই বের করে ফেলতে পারবো। আমরা যদি 15,000কে 150 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু প্রস্থটা চলে আসবে। প্রস্থ হচ্ছে 100। প্রস্থ কত? 100। তাহলে একটি আয়তাকার জমি, সেই জমির দৈর্ঘ্য 150 মিটার, ক্ষেত্রফল 15,000 বর্গমিটার ব্যবহার করে আমরা প্রস্থ বের করে ফেলতে পারবো। এরপরে বলা আছে আয়তাকার জমির বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। আয়তাকার যেই জমি, এই জমির বাইরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে একটা আয়তাকার জমি, দৈর্ঘ্য 150 মিটার, ক্ষেত্রফল 15,000 বর্গমিটার। এই জমিটির বাইরে চারিদিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা রয়েছে। এই যে এতটুকু জায়গা, এটা হচ্ছে 3 মিটার, এতটুকু জায়গা, এটা হচ্ছে 3 মিটার। 3 মিটার চওড়া রাস্তা রয়েছে চারিদিকে। জমিটির মধ্যে দৈর্ঘ্যর সমান, জমিটির মধ্যে এর দৈর্ঘ্যর সমান ভূমি বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির জমিতে সবজি চাষ করা হলো। আয়তাকার জমি, জমির ভিতরে জমির দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি ত্রিভুজ, মানে আয়ত, এটা তো একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের ভিতরে একটা ত্রিভুজ আছে। সেই ত্রিভুজের ভূমি কত? সেই ত্রিভুজের ভূমি হলো আয়তাকার এই ক্ষেত্রটির ভূমি যত, এক বাহুর দৈর্ঘ্য যত, সেই ত্রিভুজটির ভূমি তত। আমি আবার একটু বুঝাই বলি। আয়তাকার জমি, আয়তাকার জমি, এই জমির ভিতরে একটা ত্রিভুজ রয়েছে। সেই ত্রিভুজটির ভূমি কত? সেই ত্রিভুজটির ভূমি হলো এই জমিটার দৈর্ঘ্য যত, ওই ত্রিভুজটার ভূমি তত। ত্রিভুজটা কিন্তু এটার ভিতরেই, তার মানে ত্রিভুজটা এটার ভিতরে। আমি বলতে পারি এই মুহূর্তে ভূমি, এই যে আমি একটু অন্য কালার দিই, এটা হচ্ছে ভূমি, ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি। এবার তারা বলছে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুইটা বাহু সমান, ত্রিভুজের দুইটা বাহু সমান। আচ্ছা, এরপরে বলছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হলো আয়তাকার জমিটির ক্ষেত্রফলের অর্ধেক। অর্থাৎ আয়তাকার জমির ক্ষেত্রফল যত, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক। এটা এই প্রশ্নের জন্য সবসময় এটা আবার মুখস্থ করে ফেলেন না যে আয়তাকার জমির ক্ষেত্রফল যত, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক। না না না, এটা শুধুমাত্র এইখানের জন্য। তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে ত্রিভুজের ভূমি, আর এই দুইটা হচ্ছে ত্রিভুজের বাহু। এই একটা ছোট বড় হয়ে গেছে, তো কিন্তু দুইটা বাহু সমান হবে। এখানে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমিগত 150, কারণ আয়তাকার জমি দৈর্ঘ্য 150, ত্রিভুজের ভূমিটাও ওই দৈর্ঘ্যের সমান, তাহলে 150। আর এই হচ্ছে দুইটা বাহু সমান সমান, তারা বলে দিছে যে দুইটা বাহু পরস্পর সমান। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে সবজি চাষ করা হয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে সবজি চাষ করা হয়েছে। এই হচ্ছে উদ্দীপকের তথ্য। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। এবার আসেন আমরা প্রশ্নের সমাধান করা শুরু করি। ক নাম্বার প্রশ্নে বলছে একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। সুষম ষড়ভুজ, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, সুষম মানে সমান, ষড় মানে এখানে 6, ভুজ মানে বাহু, সমান 6টি বাহু। তাহলে সমান 6টি বাহু নিয়ে যেই ক্ষেত্রটি তৈরি হবে, সেই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। মনে করেন এই হচ্ছে এক বাহু, দুই বাহু,
3 বাহু 4 বাহু 5 6। এই হচ্ছে সুষম ষড়ভুজ, 6টা বাহুই পরস্পর সমান। এই 1 বাহু 2 বাহু 3 বাহু 4 বাহু 5 বাহু 6 বাহু। এই যে সুষম ষড়ভুজ, এর প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 5 করে, এটাও 5 এটাও 5 এটাও 5, প্রত্যেকটা বাহুর মান 5। এখন বলছে এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করো। তো চলেন আমরা এখন সুষম ষড়ভুজের মান নির্ণয় করে দিই। জাস্ট আমরা সূত্রের মধ্যে বসাই দিব, তাহলেই রেজাল্ট চলে আসবে, একদম সহজ। হ্যাঁ, সুষম ষড়ভুজ, শুধু ষড়ভুজ না, সুষম বহুভুজ, মানে যতগুলো বাহু থাকুক সবাই যদি সমান থাকে, সবাই যদি সমান থাকে, সেটা 5টা বাহু হইতে পারে, 6টা বাহু হইতে পারে, 7টা বাহু হইতে পারে, 8টা বাহু হইতে পারে, সবাই যদি সমান থাকে, যে যতগুলো বাহু আছে সবাই সমান, তাহলে তার ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করতে পারি। এখানে যেহেতু ষড়ভুজ বলছে, তো আমরা এখানের মধ্যে ষড়ভুজ কথাটাই লিখে দিই। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। তো সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র n ইন্টু a স্কোয়ার বাই 4 cot ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n বর্গ একক। এটা হচ্ছে সূত্র। এখানে n দ্বারা বোঝানো হচ্ছে যেই বহুভুজের কথা বলা হচ্ছে সেখানে বাহু কয়টা, সেই বাহুর সংখ্যা। n দ্বারা বোঝানো হচ্ছে বাহুর সংখ্যা। এখানে ষড়ভুজ মানে বাহু 6টা, তাহলে n এর মান 6। আর a দ্বারা বোঝানো হচ্ছে ওই বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব, দেওয়া আছে একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল n × a স্কোয়ার বাই 4 cot × 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n বর্গ একক। n দ্বারা হচ্ছে যেই বহুভুজের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে তার বাহুর সংখ্যা, a দ্বারা হচ্ছে ওই বাহুর দৈর্ঘ্য। তাহলে n দ্বারা হবে 6 কারণ ষড়ভুজ 6, a দ্বারা হবে বাহুর দৈর্ঘ্য 5 স্কোয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n এর মান 6। তো এখন দেখেন 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 5 25, 3 25 75, নিচে 2, cot 180কে 6 দিয়ে ভাগ করলে হয় 30, cot 30 ডিগ্রি। তাইলে দেখেন 75/2 ইন্টু cot 30 ডিগ্রি। তো cot 30 ডিগ্রির মানকে 75/2 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে ফলাফল আসবে 64.952 বর্গ সেন্টিমিটার। cot 30 ডিগ্রির মানকে 75/2 দ্বারা যদি গুণ করি, তাহলে ফলাফল আসবে 64.952 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি যে এখানে যেই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে, সেই ক্ষেত্রফল হচ্ছে 64.952 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্নে কি বলছে, আসেন প্রশ্নটা পড়ি। খ নাম্বার প্রশ্নে বলছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। খুব সহজ প্রশ্ন। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। আপনারা সবাই জানেন আয়তাকার জমির চারিদিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা রয়েছে। আয়তাকার জমি, আর এই জমির চারিদিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা রয়েছে। এই হচ্ছে সেই রাস্তাটা। এই রাস্তার ক্ষেত্রফল তারা জানতে চায়। এটা আপনারা খুব ভালো করেই জানেন, সেই 7, 8 থেকেই আপনারা এই অঙ্ক করতেছেন, তাই না? প্রত্যেকটা ক্লাসে এই অঙ্কটা থাকে। তো এখানেও তো আমরা রাস্তার ক্ষেত্রফলটা কীভাবে করে বের করতে পারি? এটা বের করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, প্রথমত রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল, মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করে ফেলবো। এখানে 2টা ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে। প্রথমত রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল, তার মানে এই যে ক্ষেত্রফলটা আমি এখন যেটা বের করব, সেখানের মধ্যে রাস্তার ক্ষেত্রফলও থাকবে, আয়তাকার জমির ক্ষেত্রফলও থাকবে। কারণ আমি কি বলছি? রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমরা বের করব। আরেকটা ক্ষেত্রফল বের করব রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল। এই যে মনে করেন যে এটা হচ্ছে রাস্তা, তো আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করতেছি না, আমরা বের করব রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল, অর্থাৎ শুধু আয়তাকার জমির ক্ষেত্রফল বের করব। তাহলে কয়টা ক্ষেত্রফল বের করলাম? 2টা। প্রথমত বের করলাম রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল, আরেকটা বের করলাম রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল। এখন কি করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। স্বাভাবিকভাবেই রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফলটা বড় হবে, আর রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফলটা ছোট হবে। বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করলে কি থাকবে? শুধু রাস্তার ক্ষেত্রফলটা অবশিষ্ট থাকবে। কেন? কারণ রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল, এখানে অলরেডি 2টা জিনিস ঢুকানো আছে।
রাস্তার ক্ষেত্রফলও ঢুকানো আছে, আবার আয়তাকার জমির ক্ষেত্রফলও ঢুকানো আছে। আর রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল, এখানে কি আছে? এখানে শুধু আয়তাকার জমির ক্ষেত্রফল আছে। তারপর যখন এখান থেকে এটাকে বাদ দিবেন, তখন দেখবেন আয়তাকার জমি বাদ পড়ে গেল, শুধু রাস্তাটা রয়ে গেল। এই হচ্ছে বিষয়। চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। আমরা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থটা এখন আগে বের করে, এই যে দেখেন বের করে ফেলবো দৈর্ঘ্য প্রস্থটা। দৈর্ঘ্য তো জানি, প্রস্থটা বের করে ফেলবো আগে। এই হচ্ছে তার সমাধান, সহজ। আমরা একটা আনুমানিক একটা চিত্র অঙ্কন করলাম। আয়তাকার জমি, দৈর্ঘ্য 150 আর চারিদিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা রয়েছে। দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 150, ক্ষেত্রফল 15,000 বর্গমিটার। অঙ্কের শুরুতে উদ্দীপক যখন পড়তেছিলাম তখনই আমরা প্রস্থটা আপনাদেরকে বলে ফেলছি যে কীভাবে করে বের করব। ধরি প্রস্থটা হচ্ছে x, তো আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত? 15,000। তাহলে 150 দিয়ে ভাগ দিলে আসে 100। তাহলে x এর মান 100, অর্থাৎ প্রস্থ হলো 100। প্রস্থ কত? 100। প্রস্থ 100 মিটার। তাহলে আমরা জেনে গেলাম দৈর্ঘ্য 150 আর প্রস্থ 100 মিটার। এখন আমরা যেই কাজটা করব, রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল বের করবেন। তাহলে রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য জানা দরকার, প্রস্থ জানা দরকার। আপনি রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল বের করতে চান, তাহলে রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্যটা জানা দরকার, প্রস্থটা জানা দরকার। খেয়াল করে দেখেন, আয়তাকার জমির দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত 150, আর রাস্তা সহ কোনটা? এখান থেকে এই পর্যন্ত। তাহলে খেয়াল করেন তো, এখান থেকে যে এই বরাবর, এখান থেকে এই বরাবর 150, এই যে এখান থেকে এই বরাবর 150, আর রাস্তাটা কত? 3 মিটার। রাস্তাটা কত? 3 মিটার। তার মানে দুই দিক থেকেই 3 করে বাড়লো। এই যে আয়তাকার জমির দৈর্ঘ্য 150, এখন রাস্তাটা যেহেতু 3 মিটার করে বাড়ছে, তাহলে এদিকেও 3, এদিকেও 3। তাহলে আমরা বলতে পারি 150 যোগ 3 দুই দিক থেকে আসে, তাহলে 3 দুগুণে 6। তাহলে কত হয়? তাহলে 3 দুগুণে 6 আর 150, 156। আমরা বলতে পারি রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য 156। এবার আসেন একই রকম কথা প্রস্থের বেলাতে যাই। প্রস্থ আমরা জানি 100। তাহলে এই যে এই বরাবর, এই যে এই বরাবর, এই বরাবর, তাহলে এতটুকু হচ্ছে 100, তাই না? 100। তাহলে এতটুকুর মান কত? 3। এতটুকুর মান কত? 3। তাহলে 100 যোগ 3 দুগুণে 6, অর্থাৎ 106। 106 মিটার। তাহলে আমরা রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ জানলাম। রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য 156, রাস্তা সহ আয়তাকার জমির প্রস্থ 106। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 16,536 বর্গমিটার। এটা রাস্তা সহ। আর রাস্তা বাদে, তার মানে আমি রাস্তাকে নিব না, শুধু আয়তাকার জমি, শুধু আয়তাকার জমি। আমি এখন এটার ক্ষেত্রফল বের করব। এখন কথা হচ্ছে এটার ক্ষেত্রফল তো উদ্দীপকে বলাই আছে, তাই না? আপনাকে তার কষ্ট করতে হবে না। আয়তাকার জমি যার দৈর্ঘ্য 150, প্রস্থ 100, তার ক্ষেত্রফল 15,000 উদ্দীপকেই বলা ছিল, আপনাকে আর কষ্ট করতে হবে না। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল 16,536, রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল 15,000। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে রাস্তার ক্ষেত্রফল হলো রাস্তা সহ থেকে রাস্তা বাদেটা যেটা বিয়োগ করে দিব। তাহলে 16,536 থেকে 15,000 বিয়োগ করলে আর থাকে 1,536 বর্গমিটার। এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এই যে রাস্তার ক্ষেত্রফল 1,536 বর্গ মিটার। আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 1,536 বর্গ মিটার। তাহলে এই হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান ছিল। এবার চলেন আমরা গ নাম্বার প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলছে সবজি চাষের জমিটির পরিসীমা নির্ণয় করো। সবজি চাষের জমিটির পরিসীমা নির্ণয় করো। আমাদেরকে উদ্দীপকে বলা আছে আয়তাকার যেই জমি, সেই জমিটির দৈর্ঘ্য যত, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিও তত। অন্য একটা কালার নেই। আয়তাকার জমিটার দৈর্ঘ্য যত, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি তত। আচ্ছা, ভূমি এটা, ভূমি এটা। এবার বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দুইটা বাহু তো সমান হবে। এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে আরেকটা বাহু, দুইটা বাহু সমান। এখন বলছে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে সবজি চাষ করা হয়েছে। আমাদেরকে বলল সবজি চাষের যেই জমি, এই যে সবজি চাষের যে জমি, এখানে সবজি চাষ করা হয়েছে, সবজি চাষের যে জমি, এইটার পরিসীমা জানতে চায়। তাহলে এটা যেহেতু একটা ত্রিভুজ,
কারণ সবজি কিন্তু পুরাটাতে চাষ করা হয় নাই, পুরাটাই জমি, কিন্তু সবজি চাষ করা হয়েছে কতটুকুতে, এই যে এই ত্রিভুজের মধ্যে। তা আমাদেরকে বলছে সবজি চাষের যে জমিটা তার পরিসীমা। তো যেহেতু এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজের পরিসীমা কি? 3 বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা কি? 3 বাহুর যোগফল। তাহলে আমাদেরকে এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য কত এটা আমাদেরকে জানতে হবে, এই বাহুর দৈর্ঘ্য কত জানতে হবে, এই বাহুর দৈর্ঘ্য কত জানতে হবে, কারণ আমি ত্রিভুজের 3 বাহুর যোগফল বের করতে চাই। কারণ ত্রিভুজের 3 বাহুর যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলা হবে, ত্রিভুজের 3 বাহুর যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলা হবে। তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, এই 3টা বাহুর আমরা মান বের করব, এরপরে যোগ করব। এখন কথা হচ্ছে আপনারা সবাই জানেন এই বাহুটার মান হচ্ছে 150। তার মানে একটা বাহুর মান জানা হয়ে গেছে, একটা বাহুর মান জানা হয়ে গেছে। এখন কথা হচ্ছে বাকি 2টা বাহুর মান জানতে হবে। এখন আমরা জানি যে এই 2টা বাহু পরস্পর সমান, কিন্তু কত এটা জানি না, এটা জানি না, কিন্তু এই 2টা বাহু পরস্পর সমান এটা আমরা জানি, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে 2টা বাহু পরস্পর সমান, এটা 150, কিন্তু এই 2টা বাহুর মান কত করে এটা আমাদের জানা নাই। এখন প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে সবার মনে আছে উদ্দীপকের লাস্ট লাইনে একটা কথা বলা ছিল, ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হলো আয়তাকার জমিটির ক্ষেত্রফলের অর্ধেক। ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হলো আয়তাকার জমির ক্ষেত্রফলের অর্ধেক। আমরা জানি আয়তাকার জমিটির ক্ষেত্রফল 15,000 বর্গমিটার। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 15,000-এর অর্ধেক, যেটা অর্থাৎ 7,500 বর্গমিটার। তো এই ত্রিভুজটির ক্ষেত্রফল 7,500 বর্গমিটার। আমরা জানি এই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা অ্যাপ্লাই করে আমরা এই বাহুর মান নির্ণয় করে ফেলতে পারবো, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে এই যে সমান সমান যেই বাহু, এইটাকে ব্যবহার করা হয় ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে সমান সমান যেই বাহু তাকে ব্যবহার করা হয়, ভূমি তাকে ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু ভূমিটা আগে থেকেই জানি, এখন সমান সমান বাহুটা বের করা আমাদের মূল কাজ, তাহলে আমরা পরিসীমাটা পারবো। তো এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আয়তাকার জমিটির ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ 7,500। চলেন সূত্র অ্যাপ্লাই করি, রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। এই হচ্ছে আমাদের সেই অঙ্কের সমাধান, খুব সহজ। তো এই যে সমাধান দেওয়া আছে, জমির ক্ষেত্রফল 15,000 বর্গমিটার, এটা পুরাটা হ্যাঁ, পুরাটা জমির ক্ষেত্রফল 15,000 বর্গমিটার। তো ধরি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান সমান বাহু হচ্ছে এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু ছোট হাতের এ, এ বি এসি তারা দুইটাই পরস্পর সমান ছোট হাতের এ। আর ভূমি বিসি, এই যে ভূমি বিসি এটা হচ্ছে ছোট হাতের বি 150। আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 ইন্টু √4a² মাইনাস b স্কোয়ার, b/4 ইন্টু √4a² মাইনাস b স্কোয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখানে b হচ্ছে ভূমি, a হচ্ছে সমান সমান বাহু। তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফল যত তার অর্ধেক। এই যে 15,000-কে 2 দিয়ে ভাগ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর ক্ষেত্রফল আমাদেরকে বলা আছে আয়তাকার জমির ক্ষেত্রফল যত তার অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ। ওকে, তাহলে এটা সমান এটা, এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর এটা একদম ক্ষেত্রফলই বলে দিছে। তাহলে 15,000-কে 2 দিয়ে ভাগ দিলে হয় 7,500। আর বি এর মান অর্থাৎ ভূমি হচ্ছে 150, 150 ভাগ 4 √4a² মাইনাস 150² ইকুয়াল টু 7,500। তো এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, 4 এখানে আছে ভাগ আকারে, ভাগের নিচে 4 আছে ভাগ চিহ্নের নিচে, তো এটা ওই পাশে গিয়ে হয়ে যাবে ভাগ চিহ্নের উপরে। আর 150 আছে ভাগ চিহ্নের উপরে, এটা ওই পাশে গেলে যাবে ভাগ চিহ্নের নিচে। এই যে 150 এবং 4 দুইটাকে কিন্তু আমরা ওই সাইডে নিব। এই যে ভগ্নাংশটা দেখতেছেন এটাকে আমরা ওই পাশে নিব। তো 150 আছে উপরে, ওই পাশে গেলে নিচে, 4 আছে নিচে, ওই পাশে গেলে উপরে, মানে উল্টায় গেল জিনিসটা। ওকে, ঠিক আছে। তাহলে √4a² মাইনাস 150², আর এটা ওই পাশে চলে গেছে, উল্টায় গেছে এখানে এসে। ওকে, তো এখন দেখেন 7,500-কে 4 দিয়ে গুণ দেন, 150 দিয়ে ভাগ দেন, তাহলে হয় 200। কত হয়? 200। ঠিক আছে, সহজেও কিন্তু করতে পারেন। 0 0 কাটা, 5 15 75। ঠিক আছে, আর হচ্ছে এই যে এই শূন্যটা কেটে দিয়ে পাশে বসান, তাহলে 50-কে 4 দিয়ে গুণ দিলে 200 হয়। ওকে, ঠিক আছে।
√4a² - 150² = 200। এখন দেখেন উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি, তাহলে এই স্কোয়ারের কারণে রুটটা উঠে যাবে, 4a² - 150²। আর 200কে স্কোয়ার করলে হয় 40,000। মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হবে, 150কে স্কোয়ার করলে হয় 22,500, 150কে স্কোয়ার করলে হয় 22,500। তাহলে এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস 22,500। এই যে 150 স্কোয়ার ওই পাশে গিয়ে এটা লিখলাম, আমরা মানটা লিখলাম 40,000 যোগ 22,500, তাহলে কত হয় 62,500। কত হয় 62,500। এই যে 4 এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ, 62,500কে 4 দিয়ে ভাগ দেন, 15,625। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হবে, প্লাস মাইনাস √15,625। আপনি চাইলে কিন্তু এখনই এই প্লাস মাইনাস চিহ্ন নাও দিতে পারেন। বলবেন কেন? তার কারণ যেহেতু এখানে এ দ্বারা মূলত একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানের মধ্যে আসতেছে, তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, তো এই জন্য এখানে মাইনাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই। তাও এখানে দেখাই দিছি, আমরা পাশে ব্যাখ্যা দিয়ে দিব এই। আর আমি তো এখন মুখে মুখে বলেই দিচ্ছি যে আপনি যদি এটা নাও লেখেন তাও কোনো সমস্যা নাই, এই চিহ্ন না দিলেও, কারণ ঋণাত্মক হবেই না। তো a = প্লাস মাইনাস √15,625, রুট করলে হয় 125। তাহলে a এর মান হয় প্লাস 125 আর নয়তো মাইনাস 125। আমরা লিখলাম হয় a এর মান 125 মিটার অথবা a এর মান মাইনাস 125 মিটার। কিন্তু এটি গ্রহণযোগ্য না, এই যে লিখে দিছি, এটি গ্রহণযোগ্য না। কেন? কারণ দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না, কারণ এই a দ্বারা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বোঝানো হচ্ছে, যে ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমরা পেয়ে গেছি সবজি চাষের জমিটির পরিসীমা, এখন আমরা বের করতে পারবো। আয়তাকার যেই জমি, সেখানে এটা ছিল a b c, তাই না? a b c। তো সেখানে এই a b, এটাও হচ্ছে a, এটাও হচ্ছে a, এটা হচ্ছে b। b এর মান 150 আর a এর মান মাত্র বের হইছে 125। a এর মান কত? 125। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদেরকে বলছে সবজি চাষের জমিটির পরিসীমা। সবজি চাষ করা হয়েছে এই জমিটার মধ্যে, পুরাটার মধ্যে না, শুধু এই ত্রিভুজটার মধ্যে। তাহলে এটার পরিসীমা কত হবে? 3 বাহুর যোগফল, AB প্লাস BC প্লাস AC, ফলাফল 400। 125, 125, 150 যোগ করলে 400 মিটার। তাহলে নির্ণয় সবজি চাষের জমিটির পরিসীমা 400 মিটার। তো এইভাবে করে আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই যে সৃজনশীল প্রশ্নটা ছিল, এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।